বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমরা সবাই জানি যে এনভায়রনমেন্টাল হেলথ সেফটি ডিপার্টমেন্টকে বা সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টকে অনেক প্রায়োরিটাইজ করা হয়, অনেক গুরুত্ব দেওয়া হয়। তো বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করার জন্য আমাদের সেফটি রিলেটেড অনেক কিছুই জানতে হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা টেক 5 নিয়ে কথা বলবো। শুরুতেই আমরা প্রথমে জানবো আমরা টেক 5 কি। তো টেক 5 জানার আগে আমাদের এর আগে বেশ কিছু টার্মস আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে হ্যাজার্ড অ্যান্ড রিস্ক। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই জেনে থাকবো হ্যাজার্ড অ্যান্ড রিস্ক এই টার্মটি সম্পর্কে। আমরা যদি হ্যাজার্ডের ডেফিনেশন দেখি, তো হ্যাজার্ড ইজ এনি সোর্স অফ পটেনশিয়াল ড্যামেজ, হার্ম অর অ্যাডভার্স হেলথ ইফেক্টস অন সামথিং অর সামওয়ান। যদি আমরা বাংলায় বলি বা আমরা যদি এক কথায় বা মোটা দাগে আমরা যদি বলি, তবে হ্যাজার্ড হচ্ছে এমন কোনো জিনিসের উৎস যেখান থেকে আমাদের নিজেদের কিংবা আমাদের পরিবেশের কিংবা আমাদের ইকুইপমেন্টের ক্ষতি হতে পারে। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে একজন মানুষ সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে এবং সেই সমুদ্রে হাঙর মাছকে দেখানো হচ্ছে। তার মানে এই সমুদ্রের হাঙর মাছটি আমাদের জন্য হ্যাজার্ড। তেমনি ভাবে আমরা কর্মক্ষেত্রে অনেক কিছু নিয়ে আমরা বলতে পারি, যেমন আমাদের জেনারেটর একটা হ্যাজার্ড হতে পারে, আমাদের কম্প্রেসর একটা হ্যাজার্ড হতে পারে, আমাদের বিভিন্ন কাটিং টুলস গুলো হ্যাজার্ড হতে পারে, আমাদের মুভিং পার্টস গুলো হ্যাজার্ড হতে পারে। তো এই ধরনের সমস্ত কিছু, এই ধরনের উৎসগুলো যেগুলো থেকে আমাদের নিজেদের কিংবা আমাদের মেশিনপত্রে কিংবা আমাদের পরিবেশের ক্ষতি হতে পারে, সেই সমস্ত সোর্সকেই হ্যাজার্ড বলা হয়। পক্ষান্তরে রিস্ক হচ্ছে প্রবাবিলিটি। আমাদের যে সোর্স গুলো বা যে হ্যাজার্ড গুলো, সেই হ্যাজার্ড থেকে আমাদের কি পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেগুলোকেই বলা হয় রিস্ক। যেমনটি আমরা এই ছবির উদাহরণে আমরা বলছিলাম যে একটি সমুদ্রে হাঙর মাছটা হচ্ছে আমাদের হ্যাজার্ড। তো হাঙর মাছটা যদি কোনো মানুষকে আক্রমণ করে, তো সেটাই হচ্ছে বা আক্রমণের ফলে যে ধরনের ক্ষতি হতে পারে সেটাকেই বলা হচ্ছে রিস্ক। এক কথায় রিস্ক ইজ দ্য লাইকলিহুড অফ হ্যাজার্ড কজিং হার্ম। একটা হাঙর মাছ যদি একজন মানুষকে আক্রমণ করে, তবে ওই মানুষটি মারা পর্যন্ত যেতে পারে, ফ্যাটালিটি পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই যে হার, সেটাকেই বলা হচ্ছে রিস্ক। তেমনি ভাবে আমাদের যে জেনারেটর, আমাদের ফ্যাক্টরির যে জেনারেটর, আমাদের কম্প্রেসর বা আমাদের রোটেটিং পার্টস বা আমাদের কাটিং টুলস বা শার্প এডস বা আমাদের বিভিন্ন হট সারফেস, এই সমস্ত জিনিসগুলো থেকে যে পরিমাণ আমাদের ক্ষতি হবার সম্ভাবনা আছে সেগুলোকেই বলা হয় রিস্ক। হ্যাজার্ড এবং রিস্ক সম্পর্কে আরো যদি আপনারা বিস্তারিত জানতে চান, আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা আমাদের হ্যাজার্ড এবং রিস্ক নিয়ে একটা আলাদা ইন্ডিভিজুয়াল ভিডিও আপনাদের জন্য তৈরি করা হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা এখানে কিছু হ্যাজার্ড এবং রিস্কের আমরা উদাহরণ দেখে নেই। যেমন আমাদের হ্যাজার্ডে আমরা যদি চিন্তা করি, আমাদের ছুরি হচ্ছে একটা আমাদের হ্যাজার্ড। ছুরি থেকে কি হতে পারে? ছুরি থেকে কাট হতে পারে, আমাদেরকে বেশ কিছু বা আমাদের কোনো অংশ কেটে যেতে পারে। যেমন আমাদের ইলেকট্রিসিটি একটা হ্যাজার্ড। ইলেকট্রিসিটি থেকে কি হতে পারে? আমাদের শক হতে পারে, ইলেকট্রিক শক হতে পারে, ইলেকট্রোকুশন হতে পারে। আমাদের ভেজা ফ্লোর একটা হ্যাজার্ড, সেটা থেকে স্লিপ ট্রিপ ফল হতে পারে। আমাদের ওয়েল্ডিং একটা হ্যাজার্ড, যেখান থেকে আমাদের এক ধরনের ফিউম তৈরি হয়, যেটা আমাদের শরীরের জন্য বা চোখের জন্য ক্ষতিকর হতে পারে। ইভেন আমাদের যে বিহেভিয়ারের মধ্যে বুলিং, একজন মানুষকে যে আমরা আহ, বিভিন্নভাবে যে আমরা রাগানোর চেষ্টা করি বা মজা করার চেষ্টা করি, এটার ভিতরে বুলিংও একটা হ্যাজার্ড, যেটাতে মানুষের এনজাইটি, ফিয়ার এবং ডিপ্রেশনের মতো মারাত্মক রিস্ক থেকে যায়, মারাত্মক রিস্ক হতে পারে। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট পিরামিড। এই হ্যাজার্ড গুলো অ্যাকচুয়ালি কিভাবে মিটিগেট করা যায় সেটাই এই পিরামিডের মাধ্যমে
এখানে দেখানো হয়েছে। তো সবচেয়ে ইফেক্টিভ যেটা, সেখান থেকে শুরু করে মোস্ট ইফেক্টিভ থেকে শুরু করে লিস্টের দিকে আমরা আমাদের পিরামিডটা দেখিয়েছে। তো আমরা সবচেয়ে বেস্ট যেটা সলিউশন, দ্যাট মিন মোস্ট ইফেক্টিভ যেটা সলিউশন, সেটা হচ্ছে ইলিমিনেশন, মানে এই হ্যাজার্ডটাকে ওইখান থেকে সরিয়ে ফেলা। তো বেশিরভাগ ক্ষেত্রেই ইন্ডাস্ট্রিতে সেই হ্যাজার্ডগুলো আমরা চাইলেই সেই জায়গা থেকে আমরা সরিয়ে ফেলতে পারি না, কারণ ওই হ্যাজার্ডিয়াস সোর্স থেকে বা হ্যাজার্ডিয়াস ম্যাটেরিয়াল থেকে, হ্যাজার্ডিয়াস রিসোর্স থেকে আমরা বিভিন্ন ধরনের আমরা সাপোর্ট নিয়ে থাকি, যেটা দিয়ে আমাদের ফ্যাক্টরি চলে, যেমন ইলেকট্রিসিটি, যেমন কম্প্রেসড এয়ার, যেমন বিভিন্ন রোটেটিং পার্টস। তো তারপরে এলিমিনেশনের নিচের দিকে যেটা আরেকটু কম ইফেক্টিভ, সেটা হচ্ছে সাবস্টিটিউশন। এটা রিপ্লেস করে ফেলে, এটা রিপ্লেস করে অন্য একটা ইকুইপমেন্ট বা অন্য একটা রিসোর্স সেখানে রিপ্লেস করে দেয়া। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটা করতে পারি না, কারণ বেশ কিছু ইকুইপমেন্ট বা বেশ কিছু হ্যাজার্ডিয়াস ইকুইপমেন্ট থাকে যেগুলোর কোনো সাবস্টিটিউশন আমরা চাইলেই করতে পারি না। দেন 3 নম্বরের দিকে যেটা আছে আইসোলেশন, সেই জিনিসটাকে, সেই বস্তুটাকে আইসোলেট করে রাখা। এটা কিন্তু আমরা চাইলেই করতে পারি। এই জন্য আপনারা লক্ষ্য করবেন যে জেনারেটর রুমগুলো আমরা একটু আইসোলেট করে রাখি, বা একটা আলাদা কোনো জেনারেটর হাউস বা জেনারেটর রুমের মধ্যে রাখি, যাতে সেইখান থেকে হ্যাজার্ডটা বাইরের দিকে কম বা আসে, বা হ্যাজার্ডিয়াস ইফেক্ট বা রিস্ক। এই জন্য আপনারা দেখে থাকবেন যে আমাদের কম্প্রেসড এয়ার রুম বা আমাদের বয়লার রুমগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে, এইগুলো আইসোলেট করা বা আলাদা কোনো হাউসে বা আলাদা কোনো ফ্লোরে এইগুলো করা। তারপরে যেটা আছে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের ব্যাপারে আমরা যে সমস্ত জায়গায় আমরা ইলিমিনেশন করতে পারি না বা সাবস্টিটিউশন করতে পারি না, ইভেন আমরা আইসোলেশনও করতে পারি না, সেইগুলোকে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল আমরা করতে পারি। যেমন আমরা একটা স্টিম ভালভের কথা বলতে পারি, যেটা হ্যাজার্ডিয়াস পজিশনে আছে, বা একটা হট সারফেসের কথা বলতে পারি যেটা হ্যাজার্ডিয়াস পজিশন আছে। তো চাইলেই আমরা কিন্তু সেই ভালভটাকে আমরা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল করতে পারি, এমন একটা টুলস আমরা বানাই ফেলতে পারি যেটা দিয়ে ইজিলি সেই ভালভটাকে আমরা মুভ করতে পারি, এবং সেখান থেকে হিট বা স্টিম আমাদেরকে স্পর্শ না করতে পারে, বা আমাদের যে হ্যাজার্ডিয়াস যে ইফেক্ট, সেটা যেন আমাদের হিউম্যান বডিতে বা আমাদের ম্যাটেরিয়ালে বা আমাদের পরিবেশে ইম্প্যাক্ট না ফেলতে পারে। দেন তারপরে চলে আসে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা হচ্ছে আমাদের যে পিপল বা আমাদের ম্যান পাওয়ার বা আমাদের যে বিহেভিয়ারাল, সেটার একটা চেঞ্জ নিয়ে আসা, যে আমরা চাইলে ওইখানে আমরা একটা এসওপি আমরা দিয়ে দিতে পারি, আমরা পলিসি দিতে পারি, যেটা মেনটেন করে ওই হ্যাজার্ডিয়াস কন্ডিশন বা ওই হ্যাজার্ডিয়াস ম্যাটেরিয়ালকে আমরা অপারেট করতে পারি এবং রিস্ক ফ্রি থাকতে পারি। দেন সর্বনিম্ন যে ইফেক্টিভ, দ্যাট মিন লিস্ট ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট পিরামিডে, সেটা হচ্ছে পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আমরা এই টার্মটার সাথে পরিচিত। তো পিপি হচ্ছে লিস্ট ইফেক্টিভ, যেমন আমাদের হচ্ছে হেলমেট, আমাদের ভেস্ট, আমাদের গগলস, হ্যান্ড গ্লাভস, সেফটি শু ইত্যাদি আমরা পরে সেই হ্যাজার্ডিয়াস কন্ডিশনে আমরা কাজ করতে পারি এবং আমরা রিস্ক ফ্রি থাকতে পারি। এতক্ষণ যে হ্যাজার্ড এবং রিস্ক নিয়ে কথা বললাম, তার একটাই কারণ, আমাদের টেক 5 এর ডেফিনেশনে চলে যাওয়া। তো চলুন আমরা এবার জানি যে টেক 5টা আসলে কি। টেক 5 is a tool or a 5-step procedure used to identify and control the hazard to prevent incidents and make the working environment safer. নিশ্চয়ই বুঝতেই পারছেন যে টেক 5 বা হচ্ছে 5-step procedure, এটা এক ধরনের টুল, এক ধরনের প্রসিডিউর, যেটার মাধ্যমে হ্যাজার্ডকে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং কন্ট্রোল করতে পারি, এবং আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টকে আমরা ইনসিডেন্ট ফ্রি রাখতে পারি, এবং আমরা সেই ওয়ার্কিং এনভায়রনমেন্টকে অনেক অনেক বেশি সেফ রাখতে পারি, ওয়ার্ক ফ্রেন্ডলি রাখতে পারি। টেক 5 মিনস
there is a 5 ingredient, that is stop, look, assess, manage and proceed. তো চলুন আমরা চলে যাই আর বিস্তারিত আলোচনায়। প্রথমে আছে আমাদের স্টপ। এই স্টেপে আমাদেরকে জানতে হবে হোয়াট এম আই অ্যাবাউট টু ডু, আমি কি করতে চাচ্ছি অ্যাকচুয়ালি। ধরুন আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি ইলেকট্রিক্যাল কাজ করব। তো এই কাজের বেলায় আমি যদি টেক 5 প্রসিডিউর যদি মেনটেন করি, দেন প্রথমে আমাকে থামতে হবে, আমাকে জানতে হবে যে আমি কি কাজ করতে চাই। দেন আই হ্যাভ টু গো উইথ স্টেপ 2. স্টেপ 2 ইজ লুক। আমাকে দেখতে হবে হোয়াট আর দ্য হ্যাজার্ড। যদি আমি ইলেকট্রিক্যাল কাজ করতে চাই, আমরা অবশ্যই জেনে থাকবো সেখানে কি কি ধরনের হ্যাজার্ড আছে। যেমন ইলেকট্রিসিটি একটা হ্যাজার্ড আছে, আবার ওইখানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থাকবে, ওইখানে হিট থাকে, এটা একটা হ্যাজার্ড হতে পারে। তো আমার এই স্টেপে আমার জানতে হবে যে আমার যে কাজটি করার জন্য আমি এসেছি বা মনস্থির করেছি, সেই কাজ করার জন্য কি কি আমার, সেই কাজ করার জন্য সেই প্লেসে কি কি আমার হ্যাজার্ড আছে। দেন স্টেপ 3 অ্যাসেস। আমার অ্যাসেস করতে হবে যে এই যে হ্যাজার্ড গুলো, এইখান থেকে আমার রিস্ক কি আছে। ক্যান আই ডু দ্য টাস্ক সেফলি, আমি কি কাজটা আমি কি সেফলি করতে পারবো। যদি না করতে পারি, আমার এখানে কি কি ধরনের রিস্ক আছে এবং সেই রিস্ক গুলো আমি কিভাবে কন্ট্রোল করব। এই জন্যই আমরা কিন্তু একটু আগে রিস্ক ম্যানেজমেন্ট পিরামিড নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা সেই রিস্কটা কিভাবে আমরা ম্যানেজ করব, আমরা কি এটা এলিমিনেট করব, আমরা সাবস্টিটিউট করব, আমরা কি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল যাব, নাকি ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল করব, নাকি পিপি পরে আমি কাজটা করতে পারবো। দেন 4 নম্বরে আমরা সেই রিস্কগুলো আমরা ম্যানেজ করে ফেলবো। যে কোনো ওয়েতে আমাদের ম্যানেজ করতে হবে, যেটা আমরা আগে আমরা আলোচনা করেছি যে মোস্ট ইফেক্টিভলি হচ্ছে ইলিমিনেশন, সেটা সেখান থেকে সেই হ্যাজার্ডিয়াস কন্ডিশনটা সেখান থেকে সরিয়ে ফেলা। আর সর্বনিম্ন বা লিস্ট সেটা হচ্ছে পিপি, আমার পিপি পরে কাজটা কমপ্লিট করা। দেন আই হ্যাভ টু গো উইথ স্টেপ 5 প্রসিড। তো আমি কি কাজ করতে যাব সেটা মনস্থির করলাম, আমি থামলাম, আমি অ্যাওয়ার হইলাম। দেন আমি স্টেপ 2 তে আমি আশেপাশে আমি দিকে দেখলাম। স্টেপ 2 মিনস লুক। এটাতে আমার এখানে কি কি সেই ওয়ার্ক প্লেসে কি কি হ্যাজার্ড আছে সেটা আমি আইডেন্টিফাই করলাম। দেন স্টেপ 3 ইজ অ্যাসেস। আমি অ্যাসেস করলাম কোন ধরনের রিস্ক সেখানে আছে সেই হ্যাজার্ড গুলো থেকে। দেন স্টেপ 4 আমি ম্যানেজ করে ফেললাম কোন ওয়েতে আমি সেই কাজটা করতে পারবো। আমি কি ইলিমিনেশনে যাইতে হবে, নাকি আমার সাবস্টিটিউশনে যাইতে হবে, নাকি এমপিপি করেই আমি কাজটা করতে পারবো। দেন স্টেপ 5 অ্যান্ড দ্য লাস্ট নাম্বার ইজ প্রসিড, আমার কাজটা কমপ্লিট করতে হবে। তো এই ছিল স্টেপ 5 এর ডিটেল। আরো বিস্তারিত জানতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন পোর্শনটা আপনি বুঝতে পারছেন না, বা যে কোনো কিছু নিয়ে যে কোনো ইকুইপমেন্টের নাম দিয়ে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন এটা আসলে হ্যাজার্ড আছে কিনা, বা এটা রিস্ক আছে কিনা, বা এটা রিস্ক ম্যানেজমেন্ট পিরামিডে এটা কোন স্তরে এটা চলে যাবে। আশা করি আপনাদের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো সর্বোপরি আমাদের একটা কথাই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে সেফলি কাজ করতে হবে। ডু ইউর ওয়ার্ক উইথ প্রাইড, পুট সেফটি ইন এভরি স্ট্রাইড।